Hello, my dear students. Welcome to Study Chemistry with Rakhi Datto. Chemistry suggestion for HS 2025. Most awaited and demanding class আজকে হতে চলেছে। যেহেতু কেমিস্ট্রির 3টে পোর্শন রয়েছে, তাই আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির যে 5টা চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমরা সাজেশন, ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন ফর প্র্যাকটিস সবকিছু দেখে নেব। তার আগে একটা নোট তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা সবাই জানো যে ফুল মার্কস পেতে গেলে ভালো করে খুঁটিয়ে প্রত্যেকটা টপিক যা যা সিলেবাসে রয়েছে সেগুলো অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং পিওয়াইকিউ এবং আদার অনেক কোয়েশ্চেন অ্যান্সার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এবং এই বিভিন্ন প্রশ্নোত্তর বা বিগত বছরের প্রশ্ন সবকিছু অ্যানালিসিস করে এই বছরের জন্য কিছু স্যাম্পল কোয়েশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি এখানে দেখাবো, যেগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং পারবে করতে। আর তার সাথে সাথে ইম্পর্টেন্ট যে যে টপিক যেখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, তো সেই জায়গাগুলোকে ভালো করে কিন্তু রিভিশন করে নিতে হবে। চলো সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি ফিজিক্যাল কেমিস্ট্রি, যেখানে প্রথম চ্যাপ্টার রয়েছে পদার্থের কঠিন অবস্থা অর্থাৎ সলিড স্টেট, যেখানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক করে দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো খুব ইম্পর্টেন্ট। কেলাসের ঘনত্ব নির্ণয় আর প্যাকিং দক্ষতা বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন আসে বা ফিজিক্যাল থেকে টোটাল কত মার্কস আসে এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? ফিজিক্যালের মধ্যে এই চ্যাপ্টার থেকে 4 নম্বর আসবে, তার মধ্যে আবার কি ভাগ, একটা তোমার এমসিকিউ আসবে আর একটা তোমার 3 নম্বরের প্রশ্ন আসবে। এবার দেখো এই ঘনত্ব নির্ণয়ের অঙ্ক বা প্যাকিং দক্ষতা ক্যালকুলেশন বা সেখান থেকে ফাঁকা স্থানের পরিমাণ পার্সেন্টেজে কত, বিভিন্ন ভাবে এমসিকিউতেও আসতে পারে বা আলাদা করে লেখা প্রশ্ন হিসেবে। এই তিনটা তো অনেক সময় ভাগ হয়েও আসে 1+2, তো বিভিন্ন ভাবে এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। রাসায়নিক সংকেত মাঝে মধ্যেই এই জায়গা থেকে প্রশ্ন আসে, সুতরাং এই জায়গাটা একবার দেখে রাখবে, ভীষণ ইজি, ঠিক আছে? কোথায় কতগুলো কণা রয়েছে সেই ভিত্তিতে তোমাদের রাসায়নিক সংকেত বের করো, এরকম ভাবে একটা প্রশ্ন আসলেও আসতে পারে, তাই এই টপিকটা দেখে রেখে একটা দুটো প্রশ্ন প্র্যাকটিস করে নেওয়া। আর কেলাসের ত্রুটি, এখানে আমি যেটা বলবো, দেখো কেলাসের ত্রুটি থেকে বিশেষত শর্টকি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি, তাদের পার্থক্য এবং এছাড়া আরো যে সমস্ত ত্রুটি রয়েছে নন স্টয়চিওমেট্রিক ত্রুটির মধ্যে রয়েছে। আর একটা ছোট্ট পোর্শনও ত্রুটির পরে রয়েছে এন টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, যেখান থেকে ওই কোন শ্রেণীর মৌলকে ডোপিং করানো হয়। তো এই জায়গাগুলো ভালো করে একবার দেখে রাখবে, একটা এমসিকিউ যদি চলে আসে বা এইখানে একটা হয়তো প্রশ্ন চলে এলো, তো সেই জন্য কেলাসের ত্রুটিটা অবশ্যই করে দেখে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে এই কেলাসের ত্রুটি। তো হয়ে গেল, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, তার মধ্যে এই জায়গাটা আরো বেশি ইম্পর্টেন্ট এবং এই হচ্ছে নম্বর বিভাজন এই অধ্যায় থেকে। এরপর আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন এখানে দিয়ে দিয়েছি প্র্যাকটিসের, যেখানে ইম্পর্টেন্ট টপিকের কথা যা যা বলেছি সেগুলো কিন্তু প্র্যাকটিস যদি থাকে তাহলে এগুলো তোমরা ইজিলি করতে পারবে, না হলে একবারটি চ্যাপ্টারটা রিভিশন করে নিয়ে নিজেরা এগুলো ট্রাই করবে, ঠিক আছে? এখানে একটা এমসিকিউ রয়েছে, এখানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের পূর্ণ স্থানের শতকরা পরিমাণ জানতে চাইছে। এখানে একটা অঙ্ক রয়েছে যেখানে ধাতুর পরমাণুর ব্যাসার্ধ এবং ঘনত্ব, সুতরাং এখানে ওই যে ঘনকাকার, সরল ঘনকাকার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার এবং দেহকেন্দ্রিক ঘনকাকার, এই 3 ধরনের যে একক কোষ, তাদের যে কণার ব্যাসার্ধের সঙ্গে বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক, 3টে ক্ষেত্রের প্যাকিং দক্ষতা, এগুলো যেমন ইম্পর্টেন্ট, আর এই ঘনত্ব নির্ণয়ের ফর্মুলা বেসড এই ধরনের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় আগেও এসেছে, খুব 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 ইম্পর্টেন্ট। এই ধরনের একটা স্যাম্পল কোয়েশ্চেন, এগুলো তো স্যাম্পল কোয়েশ্চেন, এটাই চলে আসবে এমনটা নয় কিন্তু, হ্যাঁ আসলে ভালো, কিন্তু এই ধরনের, সুতরাং টপিক পড়ে এগুলোকে প্র্যাকটিস করে নিতে হবে। আরো একটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এমসিকিউ, আর এই আরেকটা প্রশ্ন রয়েছে একই ধরনের প্রশ্ন, তোমরা আশা করি এটা করতে পারবে, কারণ কোন ধরনের একক কোষে কণা সংখ্যা কত তার উপর ভিত্তি করে প্রশ্ন দেওয়া রয়েছে। পরের যে ফিজিক্যালের চ্যাপ্টার রয়েছে যেটা হচ্ছে সলিউশন অর্থাৎ দ্রবণ, এখানে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দ্রবণের সংখ্যাগত ধর্ম। এই জায়গা থেকে ফর্মুলা দেখতে হবে, ফর্মুলা সংখ্যাগত ধর্ম যেগুলো রয়েছে,
বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ, এবং সেখানে যে সূত্রগুলো রয়েছে রাউল্টের সূত্র বা অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টফের সূত্র যেগুলো রয়েছে, তো এই এই যে ভ্যান টফের সমীকরণ যেগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো এবং সূত্রটাও দেখে রাখতে হবে। ঠিক আছে, আমি এখানে ফর্মুলা তা থেকে বলে দিচ্ছি, নিউমেরিক্যালস মানে অঙ্ক, ঠিক আছে, অঙ্ক কিন্তু বারবার আসে। আর একটা ইম্পর্টেন্ট জায়গা নোট করো অবশ্যই করে, সেটা হচ্ছে ভ্যান টফ ফ্যাক্টর, ঠিক আছে, সংযোজন এবং বিয়োজন যদি তড়িৎ বিশ্লেষ্য থাকলে তার বিয়োজিত হবে, বা তড়িৎ অবিশ্লেষ্য থাকলে তার কোনো সংযোজন বিয়োজন ঘটবে না। সুতরাং আই কে কখন কনসিডার করবে বা আই এর মান কি করে নির্ণয় করবে, সেখান থেকে বিয়োজন মাত্রা, সংযোজন মাত্রা, এই জিনিসগুলোকে দেখে নিতে হবে। ভ্যান টফ ফ্যাক্টর বলতে কি বোঝায় সেটাকে কিন্তু বুঝে নিতে হবে। এবং স্যাম্পল কোয়েশ্চেন, এখানে কি রকম কোয়েশ্চেন আসবে দেখো, এখানে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, আর একটা 3 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা চলো, এরপরে এখানে এই স্যাম্পল প্রশ্নে এখানে দেখো ভ্যান টফ ফ্যাক্টরের মান জানতে চাইছে। এখানে আইসোটোনিক দ্রবণ বলে দিয়েছে, সুতরাং অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টফের সমীকরণ পাই সমান সি আর টি, এটাকে কাজে লাগাতে হবে। সি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু এটা মোলার গারত্ব রয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখানে আর একটা রয়েছে যেখানে দেখো বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের যে ফর্মুলাটা রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। এখানে দ্রাবের কোনো সংযোজন বিয়োজন ঘটে না, এটা বলে দিচ্ছে, ঠিক আছে, সংযোজন বিয়োজন ঘটে না। এখানে আর একটা প্র্যাকটিসের কোয়েশ্চেন রয়েছে যেখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন এইটার কথা বলা হচ্ছে। সুতরাং জাস্ট ফর্মুলাগুলো ভালো করে তৈরি করে নিয়ে এই ফর্মুলার নিউমারিক্যালস গুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি পরের চ্যাপ্টার, যেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। এখানে প্রথম বলি গ্যালভানীয় কোষ, তার যে সাংকেতিক প্রকাশ থেকে কোষ বিক্রিয়া লেখা, বা কোষ বিক্রিয়া যদি লিখে সাংকেতিক প্রকাশ দেয়, বিভিন্ন ভাবেই তো প্রশ্নকে ফ্রেম করা যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো আগে তো বুঝে নিতে হবে। এখান থেকে সাংকেতিক প্রকাশ, সেখান থেকে তোমার অর্ধকোষ বিক্রিয়াগুলোর লেখা, ঠিক আছে, এবং সামগ্রিকভাবে কোষ বিক্রিয়াটাকে লেখা, এবং তারপরে নানস্টের সমীকরণ, যেখান থেকে তো প্রশ্ন অঙ্ক বিভিন্ন ভাবে আসতে পারে। সুতরাং এইখান থেকে ই সেল ক্যালকুলেশন ভেরি ইম্পর্টেন্ট, ই সেল ক্যালকুলেশনের অঙ্ক আসতে পারে। কোনো একটা তোমাকে অর্ধকোষ বিক্রিয়া দিয়ে সেটার জন্য নানস্টের সমীকরণ লিখতে দিতে পারে, ঠিক আছে। স্বতঃস্ফূর্ততা এবং সাম্য ধ্রুবক এগুলো ক্যালকুলেশন দেবে, তোমার গিভস ফ্রি এনার্জি চেঞ্জ সেটা বের করতে হবে। সেক্ষেত্রে সাম্য ধ্রুবক অর্থাৎ কে দিয়েও আমরা লিখি, বা কে ইকুইলিব্রিয়ামের ফর্মুলা যেটা রয়েছে সেইগুলো দেখে কিন্তু এখানে ফর্মুলা বেসড নিউমেরিক্যাল দেখতে হবে। সুতরাং এই দুটো জায়গা থেকে, শুধু এই দুটো কেন বলছি, এরপরে এই যে আধানের পরিমাণ নির্ণয়, এটাও খুব ইম্পর্টেন্ট। ছোট্ট এমসিকিউ, আগেও আমরা আসতে দেখেছি যে 1 মোল ইলেকট্রনের আধান হচ্ছে 1 ফ্যারাডে, ঠিক আছে, 1 ফ্যারাডে 96,500 কুলম। এবারে এই আধানের পরিমাণ নির্ণয়ের উপরে বিভিন্ন ভাবে ক্যাটায়ন বা অ্যানায়নের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন দেয়। আর একটা ইম্পর্টেন্ট জায়গা আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, অনেক সময় মোলার পরিবাহিতা ছাড়াও আর একটা যেটা রয়েছে তুল্যাঙ্ক পরিবাহিতা, এগুলোর ওপরে এই যে তোমার একক লেখো, তারপরে তোমার ফর্মুলা বেসড কোয়েশ্চেন, অঙ্ক, এই জিনিসগুলো কিন্তু আসে। সুতরাং এই চ্যাপ্টারের অধিকাংশ কোয়েশ্চেন অঙ্কের মতোই হয়, অঙ্ক বা ডাইরেক্টলি অঙ্ক যদি নাও দেয়, ওই এক কথায় যেগুলো লেখা কিন্তু ভালো করে বুঝে নিয়ে এগুলোকে জানতে হবে। যেমন ধরো আপেক্ষিক পরিবাহিতার মান কখন বাড়বে কখন কমবে, কনসেপ্টের জায়গা আছে, শুধু মুখস্থ নয়। কোলরাসের সূত্র, এছাড়া ফ্যারাডের সূত্রটাও তোমরা দেখে রাখবে অবশ্যই করে, কারণ এই পুরো জায়গাগুলো থেকে ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই জায়গাগুলো থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি মানেই নিউমেরিক্যালস বেশি থাকবে অবভিয়াসলি, এবং এই চ্যাপ্টারের ক্ষেত্রে এমসিকিউ একটা ভেরি শর্ট, ঠিক আছে, 1 নম্বরেরই কোয়েশ্চেন, কিন্তু এমসিকিউ নয় একটা, আর হচ্ছে 3 নম্বরের একটা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। তাহলে টোটাল এখানে 3 4 5, এখানে 3 4 5 নাম্বার হচ্ছে এখানে টোটাল এই চ্যাপ্টার থেকে আসছে। তোমরা যদি একটু হিসাব করো দেখবে পদার্থের কঠিন অবস্থা থেকে আমরা 4 নম্বর পাচ্ছি,
দ্রবণ থেকে আমরা 5 নম্বর পাচ্ছি, আচ্ছা তড়িৎ রসায়ন থেকেও আমরা 5 নম্বর পাচ্ছি, আর তারপরে যখন আমরা দেখবো রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টার সেখান থেকেও আমরা 5 পাবো, আর এরপরে যে লাস্ট পৃষ্ঠতলীয় রসায়ন সেখান থেকে 4 নম্বর, অর্থাৎ 3 5 15 আর 4 আর 4 8, 15 আর 8 হচ্ছে 23 নম্বর ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আসবে। ঠিক আছে, স্যাম্পল প্রশ্ন দেখে নাও। এই ধরনের প্রশ্ন এই যে আগের পাতা থেকেই দেখাই, এই একটা প্রশ্ন রয়েছে যেখানে ওই যে তড়িতের পরিমাণের অনুপাত জানতে চেয়েছে, এই যে আধান হলো কত, এখানে কুলম্বে করা আছে। তারপরে এখানে দেখো একটা ড্যানিয়েল কোষ, গ্যালভানীয় কোষের এক্সাম্পল হিসেবে গ্যালভানীয় কোষ, এখানে ড্যানিয়েল কোষটা দেওয়া আছে, সাম্য ধ্রুবকের মান। এবার তুমি শুধু সাম্য ধ্রুবক নয়, প্র্যাকটিসের সময় তুমি কোষ বিক্রিয়া থেকে সাংকেতিক প্রকাশ লিখে প্র্যাকটিস করো, সেখান থেকে তুমি অর্ধকোষ বিক্রিয়া অবশ্যই লিখে প্র্যাকটিস করো, তুমি গিবস ফ্রি এনার্জি চেঞ্জ তুমি সেটা ক্যালকুলেট করতে পারো, তুমি সাম্য ধ্রুবক ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, যেগুলো ক্যালকুলেট করা পসিবল, যদি ভ্যালু একটা অঙ্কে নাও দেওয়া থাকতে পারে কিছু, মানে প্র্যাকটিসের জন্য তুমি ফরম্যাট গুলো সমীকরণ গুলো লেখো, এটাই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার মাথায় সঙ্গে সঙ্গে ক্লিক হওয়াটা ইম্পর্টেন্ট যে কোন ফর্মুলাটা বা কিভাবে কি স্টেপ গুলো ফলো করতে হবে। এখানে আরেকটা রয়েছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, সেটার উপর ভিত্তি করে এখানে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী সাজাতে বলেছে, এবং এখানে ই নট ভ্যালু দেওয়া রয়েছে। ক্যাথোডে রিডাকশন হয় অর্থাৎ বিজারণ হয়, আর বিজারণ মানেই হচ্ছে ইলেকট্রন গ্রহণ। সেই ভিত্তিতে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তড়িৎ রাসায়নিক শ্রেণী দেখে এই প্রশ্নটা অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে যেটা রয়েছে মোলার পরিবাহিতা ক্যালকুলেশন, তার আগে এখানে যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, এখানে এল দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে, এবং সেখান থেকে তোমরা বের করে নিতে পারবে বাকি যেগুলো লাগবে। এখানে রোধ দেওয়া রয়েছে, এবং ফাইনালি গিয়ে আপেক্ষিক পরিবাহিতা বার করতে পারবে। ফাইনালি গিয়ে আপেক্ষিক পরিবাহিতা যখন বার করবে তোমরা কাপ্পা সমান 1/r ইন্টু L/A, এবং তারপরে ল্যামডা এম মোলার পরিবাহিতা সমান আমরা কাপ্পা ইন্টু 1000 বাই দ্রবণের গাঢ়ত্ব, যেটা হচ্ছে কত মোলারিটিতে এখানে দেওয়া রয়েছে কি, হ্যাঁ এই যে 0.4 মোলার। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা প্রশ্ন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, সাধারণত অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে এই কোলরাসের সূত্রের একটা প্রয়োগ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই অসীম লঘুতায় মোলার পরিবাহিতার অঙ্কটা অলমোস্ট সবাই করে ফেলেছো, ওটা বারবার পরীক্ষায় এসেওছে। ঠিক আছে, শুধু এইচএস নয়, কম্পিটিটিভেও ওই এক্সাম্পলটা বারবার রিপিট হয়। তো আমি এখানে ওই এক্সাম্পলে না দিয়ে একই ধরনের একটা অন্য এক্সাম্পল দিয়েছি, কি করে আয়নে ডিসোসিয়েট করে কোলরাসের সূত্রের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাণিতিক রূপের মাধ্যমে অঙ্কগুলো করতে হয়, সেটা অবশ্যই করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আচ্ছা এবার রাসায়নিক গতিবিদ্যাতে চলে এসো, কেমিক্যাল কাইনেটিক্স। এখানে এখানে একটা প্রশ্ন থাকবে যেটা হচ্ছে 5 নম্বরের। এবার দেখো, যখন আমি এই 5 নম্বর বা 3 নম্বরের কথা বলছি, তোমরা কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করলেই দেখতে পারবে যে টানা একটাই বড় 5 নম্বরে এরকম নয়, ভেঙে ভেঙেই আসে, 2 + 2 + 1 বা আরো একটু 3 + 2 এরকম বিভিন্ন ভাবে মানে ডিভাইড করে করেই দেয়, বা আরো ছোট ছোট ভাগেও ভাগ করতে পারে। তো তো এখানে ভেরি ইম্পর্টেন্ট শূন্যক্রম বিক্রিয়া, এবং একই সাথে প্রথম ক্রম বিক্রিয়াও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, তোমার মনে হতে পারে এই বছরে এটা এসছে তাহলে পরের বছর এটা, কিন্তু মিলিয়ে মিশিয়ে অথবার প্রশ্ন, কখনো অঙ্ক হিসেবে ওটা এলো, অন্য বছর হয়তো তোমার হার সমীকরণ, সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করা হিসেবে এলো, কখনো এটা টি হাফকে কাজে লাগিয়ে কিছু এলো, কখনো ওটার অন্য একটা প্রশ্ন অঙ্ক হিসেবে এলো। সুতরাং বিভিন্ন ভাবে তো প্রশ্ন আসতে পারে, তাই এই দুটোই যখন আমাদের রয়েছে, এই দুটোই খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। সমাকলিত হার সমীকরণ কি করে তোমরা করবে ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটা দেখা। এবার যে ফর্মুলা গুলো পাচ্ছ, কি জিরো অর্ডার কি ফার্স্ট অর্ডার ফর্মুলা সবের জন্য, সেটা তোমার সমাকলিত হার সমীকরণ হোক, সেটা তোমার টি হাফ হোক, সেটা তোমার টি 100% অর্থাৎ কমপ্লিট হতে কতটা সময় লাগে, যেমন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন অসীম সময়ের প্রয়োজন হয়, ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন। বা ধরো জিরো অর্ডারের ক্ষেত্রে বলছে কমপ্লিট হতে যে টাইম লাগে সেটার সঙ্গে তার টি হাফের রিলেশন কি, বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। বা ডাইরেক্ট এই সমাকলিত হার সমীকরণের ফর্মুলা ব্যবহার করে অঙ্ক প্রথম ক্রম বিক্রিয়া থেকে আসতে পারে। এবং ক্রম আণবিকতা যেটা রয়েছে না, ক্রম ও আণবিকতা, এই জায়গাগুলোর পয়েন্টগুলোর পার্থক্যগুলো এগুলো ভালো করে দেখে রাখবে। এই ক্রম নির্ণয় করো, এই যে ক্রম নির্ণয় করো, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমার একটা ইউনিট থেকে কি কত অর্ডারের রিঅ্যাকশন সেটা তোমাকে দেখতে হবে। যেমন আমরা কি দেখছি, আমরা দেখছি মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n ইন্টু সেকেন্ড ইনভার্স, nth অর্ডারের জন্য আমরা দেখছি। ঠিক
এটা হচ্ছে আমরা কিসের কিসের একক দেখছি, এটা আমরা হার ধ্রুবকের একক দেখছি। এবার হার ধ্রুবকের একক তোমাকে হার ধ্রুবক তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে এককটা দেখে সেখান থেকে তুমি এন ক্যালকুলেট করতে পারবে। এছাড়া বিক্রিয়া হার, দেখো এগুলো পড়তে গেলে অবশ্যই ওই ইন্ট্রোডাক্টরি জায়গাগুলো তোমাকে পড়তেই হবে। বিক্রিয়া হার বলতে কি বোঝায়, তার ইউনিট কি হয়, বিভিন্ন ক্রমের বিক্রিয়ার উদাহরণ, এগুলো তো অবশ্যই দেখে রাখতে হবে। আর্হেনিয়ার সমীকরণ অবশ্যই ইম্পর্টেন্ট, এখানেও ফর্মুলা বেসড নিউমেরিক্যাল কিন্তু বারবার আসে, দুটো টেম্পারেচার, সেখানে দু ধরনের হার ধ্রুবক বা রেটের মধ্যে রিলেশন দিয়ে দেয়, অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট কর। স্যাম্পল কোয়েশ্চেনে চলে আসো, দেখো শূন্যক্রম বিক্রিয়া থেকে প্রশ্ন রয়েছে, লেখচিত্র। হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় যে যে লেখচিত্র গ্রাফ গুলো পাবে, বিশাল কঠিন শক্ত গ্রাফ খুঁজে খুঁজে বের করে প্র্যাকটিস করার আগে সিম্পল যেগুলো বুঝে সেগুলো প্র্যাকটিস করবে, মুখস্থ করতে যাবে না এটা এরকম এটা এরকম এটা এরকম। বুঝে বুঝে গ্রাফ কি করে আসছে, সেটার স্লোপ নেগেটিভ না পজিটিভ, সেটা মূলবিন্দুগামী হবে নাকি তার ইন্টারসেপ্ট থাকবে, বুঝবে তবেই গ্রাফ প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে দেখো হার ধ্রুবকের মান এখানে দিয়ে দিয়েছে, এই যে আমি বললাম এই ইউনিট থেকে এখানে ক্রম বের করতে হবে। প্রথম ক্রম বিক্রিয়ার এই যে ফর্মুলা বেসড কোয়েশ্চেন এই জায়গা থেকে করে নিতে হবে, দুটো হার ধ্রুবকের অনুপাত জানতে চেয়েছে। এখানে দেখো আর্হেনিয়ার সমীকরণ থেকে যে ফর্মুলা পাবে সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জির মান ক্যালকুলেট করতে দিয়েছে। এটা আর একটা কোয়েশ্চেন, ভালো প্রশ্ন, দেখে বড় মনে হচ্ছে কিন্তু ভেরি ইজি কোয়েশ্চেন। সেটা হচ্ছে T1/8 and T1/10, একটু ভালো করে পড়ে নিজে বুঝে করবে, ফর্মুলা প্রথম ক্রমের জন্য যেটা অ্যাপ্লাই করবে ইজিলি পেয়ে যাবে উত্তর। ঠিক আছে, লাস্ট চলে এসেছি ফর ফিজিক্যাল কেমিস্ট্রি, পৃষ্ঠতলীয় রসায়ন, সারফেস কেমিস্ট্রি। ফিজিক্যালের যে যে চ্যাপ্টার এখনো অবধি দেখলাম লাস্ট চ্যাপ্টার, কিন্তু এখানে থিওরি বেশি রয়েছে। এবং প্রথম কথা বলি, ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের পার্থক্য বারবারই আসে। ঠিক আছে, আগের বার এসছে, এবারেও এসে তো যেতেই পারে, এগুলোর তো কোনো কিছু মানে সঠিক করে নিশ্চিত করে এভাবে বলা সম্ভব নয়, সবটাই প্রেডিকশনের উপর। কিন্তু তবুও এই বছর এইচএস এর জন্য ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এবং এই বছর শুধু নয় প্রত্যেক বছরই এই জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোলয়েডের শ্রেণীবিভাগ। অধিশোষণ অবশ্যই একবার দেখে রাখতে হবে। আমি আগেই কিন্তু নোট দিয়ে দিয়েছি যে এই ক্লাসটা দেখার পরে বাকি জায়গাগুলো স্কিপ করে দেওয়ার জন্য নয়, অলরেডি তোমরা সারা বছর পড়ে এসেছো, অলরেডি তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, টেস্ট পেপার প্র্যাকটিস চলছে, এরপরে কিছু ইম্পর্টেন্ট জায়গার উপর আরো বেশি ফোকাস করার কথা বলছি। ঠিক আছে, অধিশোষণ অবশ্যই দেখে রাখবে, ভৌত এবং রাসায়নিক ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ কখন কোন প্রশ্ন চলে আসে, বা হতেই পারে তুমি যেটা করে গেছো তার অথবার প্রশ্নটা তোমার তুমি পারছো না, তার অথবাতে যেতে হলো, তখন হতে পারে তুমি যেটাকে বাদ দিয়েছিলে সেখান থেকে প্রশ্নটা অথবাতে রয়েছে। সুতরাং তোমাকে রেডি থাকতেই হবে, কারণ তুমি টার্গেট করছো ফুল মার্কস। এবার দেখো কোলয়েডের শ্রেণী বিভাগ, মানে কোলয়েডকে বিভিন্ন ভাবে তো শ্রেণী বিভাগ করা হয়েছে, যেটা একটা দেখবে বিস্তৃত দশা বিস্তার মাধ্যমে যে ভৌত অবস্থার ভিত্তিতে যে শ্রেণী বিভাগ, তরল 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 গ্যাসীয় কঠিন তরল, এইখান থেকে কোনটা কি বা একটা এক্সাম্পল দিয়ে সেখানে বিস্তার মাধ্যম কি বিস্তৃত দশা কি, ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। আর একটা যেটা হচ্ছে ওই যে লায়োফোবিক, আর একটা হচ্ছে লায়োফিলিক, ওইগুলোর যে এক্সাম্পল। ঠিক আছে, তো আমি একসাথে বলছি এই দুটো জায়গায় খুব ইম্পর্টেন্ট, কারণ কোলয়েডের তঞ্চন এই রিলেটেড প্রশ্ন তোমরা কিন্তু বারবার পরীক্ষায় দেখতে পাবে, যেখানে সুলজে হাড্ডি নিয়মের অ্যাপ্লিকেশন রয়েছে। একটা কোলয়েড কণার যে আধান, তার বিপরীত আধান তার তঞ্চনের জন্য দায়ী। তো এবার তোমাকে দিয়ে দেবে অনেকগুলো, তোমাকে তড়িৎ বিশ্লেষক পদার্থ দিয়ে দিল, সেখানে তুমি ধরো জানো যে কোলয়েডটার আধান যদি পজিটিভ হয়, সেখান থেকে যে নেগেটিভ আধান অ্যানায়ন আসছে, তাদের চার্জের উপর ভিত্তি করে তুমি সুলজে হাড্ডি নিয়মটা পড়বে, পড়ে তারপর সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে। আধানের পরিমাণ যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আরো কিছু ইম্পর্টেন্ট জায়গা আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে সংজ্ঞা বা অন্যরকম ভাবেও প্রশ্ন, ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। প্রশ্ন কিরকম আসবে এখানে, প্রশ্ন আসবে এখানে একটা এমসিকিউ থাকবে, একটা ভেরি শর্ট মানে 1 নম্বরের প্রশ্ন, আর একটা 2 নম্বরের প্রশ্ন, 2 3 4 4 নম্বরের টোটাল কোয়েশ্চেন আসছে। যেমন ধরো আমি বলছি ক্যাটাফোরেসিস, সংজ্ঞা বিভিন্ন রকম ভাবে আসে, যেরকম ধরো পেপটাইজেশন কাকে বলে, এখানে আমি লিখছি ক্যাটাফোরেসিস অ্যানাফোরেসিস বলতে কি বোঝায়, বা ধরো টিন্ডাল এফেক্ট, ঠিক আছে, টিন্ডাল এফেক্ট, ব্রাউনীয় গতি। ঠিক আছে, এগুলো বিভিন্ন ভাবে কিন্তু এই প্রশ্নগুলো শুধু কাকে বলে বা এটা বলতে কি বোঝায়, স্বর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, স্বর্ণ সংখ্যায়, বা আমি একটা স্যাম্পল প্রশ্ন দেখাবো অন্যরকম ভাবেও আসতে পারে, বা ধরো সংরক্ষক কোলয়েড বলতে কি বোঝায়। এরকম যে যে সংজ্ঞাগুলো বিশেষত যেগুলো মোটামুটি এসেছে বিগত 4-5 বছরে,
হ্যাঁ হোক না লাস্ট ইয়ার এসছে, সেরকম গুলো একবার পড়ে রাখো, একবার পড়ে তো রাখো, অ্যাটলিস্ট আইডিয়াটা একটু বুঝে তো রাখো। আচ্ছা, স্যাম্পল কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে এখানে আমি অবশ্যই অধিশোষণ থেকে এই প্রশ্নটা দিয়েছি, কারণ আমি আগেই বললাম যে দেখে তো রাখতেই হবে, একদম স্কিপ করা যাবে না। কোন ধর্মের মাধ্যমে একই রঙের কোলয়েড আর প্রকৃত দ্রবণের পার্থক্য করবে। তারপরে তোমার অসমসত্ব অনুঘটন, হ্যাঁ এখানে এই অনুঘটনের জায়গাটা কিন্তু ভালো করে অবশ্যই দেখে নেবে। অনুঘটক, অনুঘটক, অনুঘটন, সমসত্ব, অসমসত্ব, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। এই যে এইটা দেখো, জিলেটিনের স্বর্ণ সংখ্যা, জিলেটিনের স্বর্ণ সংখ্যা এত বলতে কি বোঝায়, তারপরে স্বর্ণ সংখ্যার সংজ্ঞাটা যদি আসে, সেটা যদি নাও এসে এইটা আসে, ওই সংজ্ঞাটা তো লাগবেই। এবং এইখানে দেখো এই কোলয়েডের তঞ্চন রিলেটেড একটা, এই যে অধক্ষেপণের জন্য কোনটা বেশি ক্রিয়াশীল, সুলজে হাড্ডি নিয়মের এখানে অ্যাপ্লিকেশন হবে। তো এই হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। আমি একটু স্পিডে বললাম, কারণ আমি চাই না যে শুধুমাত্র একটা সাজেশন দেখার জন্য তোমাদের অনেকটা টাইম নষ্ট হোক, কারণ অলরেডি তোমরা পড়েছো, পড়ছো, রিভিশন করছো। আমি শুধু তোমাদের একবারটি বলে দিতে এলাম এক ঝলকে, ফিজিক্যাল কেমিস্ট্রি 23 নম্বরের মধ্যে যা কিছু পড়েছো অবশ্যই সব রিভিশনের পরেও কোন কোন জায়গা আরো বেশি বার করে প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 5টা 6টা করে কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, যাতে তোমরা বাড়িতে সেগুলো নিজে নিজে না দেখে পড়ে প্র্যাকটিস করতে পারো লিখে লিখে। এতে করে তোমাদের নিজেদের কনফিডেন্স বাড়বে, এবং ফিজিক্যালে যত মার্কস আসছে সেটা তো পাবেই। নেক্সট আমি বাকি পোর্শনগুলোর সাজেশন নিয়েও চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে, টাটা।